আসসালামু আলাইকুম। তুল নামক এক ভয়ানক শয়তান জিন, যারা দেখতে একদমই বাচ্চাদের সাইজের। অন্যের টাকা চুরি করার জন্য এই জিনকে ব্যবহার করা হয়। তবে এই জিনকে ব্যবহার করতে বা পুষতে মেয়েদের প্রয়োজন হয়, যাদের রক্ত বাচ্চাদের মতো করে পান করে বেঁচে থাকে এই জিন। ইন্দোনেশিয়ার এক গ্রামে এই জিনের প্রকোপে প্রতি বছর মেয়েরা নিখোঁজ হতে থাকে, সেই সাথে চুরি হতে থাকে সকলের টাকা। এখন দেখার বিষয় হলো এই জিনকে কে পুষছে আর কিভাবেই বা এই জিনের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো গল্পটি। তাই চলুন আর দেরি না করে এখনই চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমাদেরকে তুল নামক এক বিশেষ প্রজাতির শয়তানের ব্যাপারে জানানো হয়, যাদেরকে দেখতে একদমই বাচ্চাদের মতো। তাদেরকে ব্যবহার করা হয় মানুষের টাকা চুরি করে নিজের অর্থ বাড়ানোর কাজে। আর এই কাজ করাতে তাদের জন্য মেয়েদের স্যাক্রিফাইস করতে হয়, যেসব মেয়েদের রক্ত এবং আত্মা খেয়েই এই তুল জীবিত থাকে। এখন আমরা একটা বিশাল বাড়ির অ্যাটিকের দৃশ্য দেখতে পাই, যেখানে দেওয়ালে বেশ কিছু দাগ ছিল, যা থেকে আমরা ধারণা করতে পারি যে এখানে কাউকে অনেক দিন যাবৎ বন্দি করে রাখা হয়েছে, যে কিনা দেওয়ালে দিনগুলো গুনছিল। এই মহিলার নাম ছিল সারি। তাকে এখানে বন্দি করে রেখেছিল তার নিজেরই হাজবেন্ড, যে কিনা নিচের রুমে খুবই আনন্দের সাথে মিউজিক ছেড়ে দিয়ে নাচছিল, যে গানের শব্দ উপর থেকে সারিও শুনতে পারছিল। সারি সেখানে বসে কাঁদছিল। এমন সময় আচমকা জানালার বাইরে আওয়াজ হয়ে ওঠে। বাইরে ঝড় হচ্ছিল, যে কারণে একটা বড় গাছের ডাল লেগে জানালাটি ভেঙে যায়। আমরা নিচে নাচতে থাকা ওই লোকটিকে দেখতে পাই, যার চারপাশে অনেক টাকা পয়সা পড়েছিল। ফলে আমরা বুঝতে পারি তার এই আনন্দের রহস্য কি। সেখানে আমরা তুলের উপস্থিতিও দেখতে পাই, অর্থাৎ ওই ছোট্ট শয়তানের। অন্যদিকে আমরা সারিকে দেখতে পাই, যে কিনা জানালার কাঁচ ভাঙায় যেন একটা আশা ফিরে পেয়েছিল এখান থেকে পালিয়ে বাঁচার। সে অনেক কষ্টে উঁচু ওই স্থানে উঠে যায়। এদিকে আমরা তুলকে দেখতে পাই, যে কিনা আস্তে আস্তে করে এগোচ্ছিল সারির কাছে যাওয়ার জন্য। তবে সে যতক্ষণে পৌঁছায় ততক্ষণে সারি সেখান থেকে বের হয়ে গিয়েছিল। ফাঁকা ঘর দেখে ওই ছোট্ট শয়তান চিৎকার করে ওঠে, যে চিৎকারের শব্দ শুনে সারিও উঁচু স্থান থেকে নিচে পড়ে যায়। এদিকে ওই লোকটিও বুঝে যায় যে কোনো একটা সমস্যা হয়েছে। সে জানালা দিয়ে দেখতে পায় সারি পালিয়ে যাচ্ছে। এদিকে ওই শয়তান তখনও চিৎকার করছিল, যে কারণে লোকটি এবার সারির পিছু করতে আরম্ভ করে। শুধুমাত্র সেই নয়, বরং ওই ছোট্ট শয়তান চিৎকার করতে করতে পিছু করছিল সারির। ফলে এই অন্ধকার ঝোড়ো বাতাসের মধ্য দিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটে চলেছিল সারি। এক পর্যায়ে ওই শয়তান তার সামনে চলে আসে। অন্যদিক থেকে তার হাজবেন্ড তাকে থামতে বলে। সারি চিৎকার করে বলতে থাকে সে কখনোই তার সাথে আর ফিরে যাবে না, সে এইসব কিছু আর সহ্য করবে না। সে যদি এখন মারাও যায় তবুও জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সে তাকে ঘৃণা করে চলবে। একথা বলা মাত্রই হঠাৎ করে সেখানে বিদ্যুৎ চমকায় এবং বজ্রপাতে সারি সেখানেই মারা যায়। এর মাধ্যমে এক প্রকার সে তার যন্ত্রণা থেকে মুক্তিই পেয়েছিল। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা এই ঘটনার বেশ কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই। একই গ্রামে একটা খাবার হোটেলের দৃশ্য দেখানো হয়, যেখানে বিভিন্ন মেয়েদের মিসিং পোস্টার লাগানো ছিল। একজন লোক এখানে এরলিন নামক একজন মেয়ের মিসিং পোস্টার নিয়ে প্রধানের সাথে কথা বলতে আসে। তার প্রশ্ন হলো প্রতি বছর কেন তাদের গ্রাম থেকে কোনো না কোনো মেয়ে মিসিং হয়ে যায়, যার প্রতি উত্তরে গ্রাম প্রধান হেসে উত্তর দেয়, এরলিন তো মিসিং হয়নি, বরং সে তো তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। তবে তার পরিবারই এটা মানতে চায় না। শুধুমাত্র যে মেয়েরা নিখোঁজ হচ্ছিল এরকম না, আরেকজন লোকের কথা থেকে আমরা জানতে পারি এই গ্রামে প্রায় টাকা চুরি হচ্ছে। এমনকি এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে গ্রামবাসীর নিজ নিজ ব্যবসা বন্ধ করে দেওয়া লাগছে। তবে গ্রাম প্রধানের মনে হচ্ছিল না যে এই গ্রামে কোনো চোর আছে। তার মতে গ্রামের মানুষের ব্যবসায় লস হচ্ছে, এ কারণেই কয়েকজন ব্যবসা বন্ধ করে দিচ্ছে। তখন আরেকজন মেয়ে জানায় পাশের গ্রামেরও একই পরিস্থিতি, সেখান থেকেও টাকা চুরি হচ্ছে। তবে গ্রাম প্রধান বলে এইসব নিয়ে বেশি একটা চিন্তা না করতে, এরকম কিছু তাদের গ্রামে কখনো আগে ঘটেনি। এছাড়া সেই মেয়েটিকে বলে যে তার চাকরির জন্য ফোন এসেছে, সে তো শহরে যেতে চেয়েছিল চাকরির জন্য, পরবর্তী সপ্তাহেই সে যেতে পারবে। যা শুনে মেয়েটি খুশি হয়ে যায়। তখনই আমরা এই হোটেলের ভেতরের দৃশ্য দেখতে পাই, যেখানে হোটেলের মালিক তার টাকাগুলো বেশ যত্ন সহকারে রেখে দিচ্ছিল। তার মেয়ের কথা থেকে আমরা জানতে পারি গত এক সপ্তাহে তার অনেক টাকা চুরি হয়েছে
এরই মাঝে সেখানে একজন স্কুল স্টুডেন্ট পুত্রী এবং তার বান্ধবী কিকি আসে। পুত্রীর মা আম্বার মূলত এই হোটেলেই কাজ করত। পুত্রীকে দেখে হোটেলের মালিকিন এখানে তাকে কিছু খাবার দিয়ে দিতে বলে। পুত্রী নিতে চাইছিল না, তবে সে জোর করায় আম্বার তাকে কিছু খাবার দিয়ে দেয়। পুত্রীর এরকম মানুষের দয়া নিতে একদমই ভালো লাগতো না। একে তো তারা অনেক গরিব, এর উপর আবার তাদের বাবা নেই। এ কারণেই গ্রামবাসীরা তাদের উপর দয়া করে। আম্বারও জানতো যে তার মালিকিন তাকে চাকরিতে রেখেছে দয়া দেখিয়ে। বাকি সকলকে সে অলরেডি চাকরি থেকে বের করে দিয়েছে, কেননা তার হোটেল থেকে প্রতিনিয়ত চুরি হচ্ছে, যে কারণে তার তেমন লভ্য অংশ থাকছে না। তবে পুত্রী চাইছিল নিজের পরিবারের ভাগ্য পরিবর্তন করতে, আর এ কারণেই সে চাকরির জন্য ক্রুজ শিপে ট্রেনিং নিতে চাইছিল। তবে তার জন্য রেজিস্ট্রেশন ফি দিতে হবে, যা অনেক বেশি ছিল। আম্বারের মতে ওই টাকা দিয়ে তারা ভাড়া দিতে পারে, সেই সাথে তার ছেলে আজির স্কুলের ফিও অনেকদিন দেওয়া হয় না। ওই সময় আমরা পুত্রীর ভাই আজিকে দেখতে পাই, যে কিনা দেওয়ালে আঁকাঝোঁকা করায় পুত্রী তাকে বকা দিতে থাকে। রেজিস্ট্রেশন ফি বাদেও আম্বার চাইছিল না পুত্রী ওই ট্রেনিংয়ে জয়েন করুক, কারণ এতে করে তাকে তার পরিবার থেকে দূরে থাকতে হবে। সে চাইছিল তারা তিনজন যাতে সারা জীবন একসাথে থাকতে পারে। পুত্রীর এই কথা পছন্দ না হলে সে সেখান থেকে উঠে চলে যায়। ওই দিন স্কুল শেষে ধানক্ষেতের মাঝে বান্ধবীর সাথে গল্প করছিল পুত্রী, যেখানে খেলা করছিল তার ছোট ভাই আজি। এখানে পুত্রী কিকির সাথেও নিজের চিন্তাভাবনার ব্যাপারে শেয়ার করছিল, যেখানে কিকি বলে তার মায়ের কথা শুনতে, যতদিন পর্যন্ত আম্বার তাদের সাথে আছে। আমরা জানতে পারি কিকির একটা ভাই বাদে আর কেউ নেই। ছোটবেলাতেই তার বাবা মা মারা গিয়েছিল, যে কারণে সে জানে মায়ের পাশে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। সে এই ব্যাপারে পুত্রীকে বোঝাতে থাকে। পুত্রী বলে সে গরিব হয়ে মরতে চায় না, সে টাকা ইনকাম করতে চায়। কিকির মতে ভুল পথে টাকা ইনকাম করা সহজ। সে এরকমই কয়েকটা সহজ পদ্ধতির কথা বলতে থাকে, যার মধ্যে কালো জাদুও ছিল। তবে পুত্রীর মতে টাকা ইনকাম করা এতটাও সহজ না। এই নিয়েই দুই বান্ধবী কথা বলতে থাকে। অন্যদিকে আমরা আম্বারকে দেখতে পাই। ফাইনালি এখন তারও চাকরি যাওয়ার সময় হয়ে গিয়েছিল, কেননা হোটেলের মালিকের টাকা গতকালও চুরি হয়েছে। এই মাসে সে তাকে বেতনটা দিতে পারবে কিনা সেই ব্যাপারেও নিশ্চিত না। তাই সে আম্বারকে বলে যে যতটুকু টাকা সে স্যালারি হিসাবে পাবে সেটা পরবর্তী মাসে সে তাকে দিয়ে দিবে। তবে আপাতত আম্বার তার কাছে কিছু টাকা ধার চায়, কেননা আজির স্কুলের ফি জমা দেওয়ার শেষ তারিখই ছিল আগামীকাল। তবে হোটেলের মালিক নিশ্চিতভাবে বলতে পারে না যে সে টাকা দিতে পারবে কিনা, ফলে আম্বার অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। ওই সময় হোটেলে বসে বসে তাদের এই সকল কথা শুনছিল একজন ছেলে, যার নাম ছিল বানিউ। এখন কাজ চলে যাওয়ায় আম্বার অনেক চিন্তিত হয়ে পড়েছিল, সে কি করবে। তাই তো বাড়ি যাওয়ার পথে সে এক স্থানে বসে এই নিয়েই ভাবতে থাকে। এরই মাঝে হঠাৎ করে পাশ থেকে আওয়াজ হয়ে ওঠে, যে আওয়াজ শুনে কৌতূহলবশত আম্বার সেখানে যেতেই দেখতে পায় একটা ব্যাগের ভেতর থেকে গুইসাপ বের হয়ে দৌড় দিচ্ছে। তবে অবাক করা বিষয় সেটা নয়, বরং অবাক করা বিষয় হলো এই পলিথিনের ব্যাগ ভর্তি টাকা ছিল। এতগুলো টাকা এখানে পড়ে থাকতে দেখে আম্বার হতবাক হয়ে যায়। আশেপাশে কেউ ছিলও না। তাই তো আম্বার ওই টাকা নিয়ে গ্রাম প্রধানের বাড়িতে চলে যায়। সেখানে বানিও দরজা খোলে, কেননা বানিও ছিল গ্রাম প্রধান সুকিমানের একমাত্র ছেলে। আম্বার গ্রাম প্রধানের সাথে দেখা করতে চাইলে বানিও তাকে ডাকতে চলে যায়। ওই সময় আম্বার ওই টাকা নিয়ে ভাবতে থাকে, এবং যতক্ষণে গ্রাম প্রধান সেখানে আসে ততক্ষণে আম্বার সেখান থেকে চলে যায়, কেননা সে ঠিক করে নিয়েছিল যে সে ওই টাকা রেখে দিবে। এখন ওই দিন রাতের দৃশ্য দেখা যায়, যেখানে আম্বার ঘুমের মাঝে কথা বলছিল। তার এই কথা শুনে ঘুম ভেঙে গিয়েছিল আজির ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল। তবে আম্বারকে ডাকায় সে ওঠে না, তাই সে একাই ওয়াশরুমে যায়। যাওয়ার পথে সে নিচে একটা গামলায় থাকা পানি দেখতে পায়, যেটা সে উঠিয়ে টেবিলের উপর রেখে যায়। এরপর সে যখন ওয়াশরুমে যায় তখন আমরা সেখানে তুলের উপস্থিতি দেখতে পাই। আজি কাউকে দেখতে পায় না ঠিকই, তবে সে গুংরানোর আওয়াজ শুনতে পায়। তার চোখে চশমা না থাকায় সে টেবিলের কাছে চলে আসে। এরই মাঝে রুম থেকে ঘুমের মাঝেই বেরিয়ে আসে তার মা, যে কিনা বিড়বিড় করে কিছু একটা বলেই চলেছিল, আর এভাবেই হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে চলে যাচ্ছিল। আজি তাকে আটকানোর চেষ্টা করতে থাকে এবং পুত্রীকে ডাকতে থাকে। তার ডাক শুনে পুত্রী এসে দেখতে পায় তার মায়ের যেন কোনো হুঁশই নেই। পুত্রীর ডাকে আম্বারের হুঁশ ফেরে। পুত্রী দেখতে পায় তার গায়ে জ্বর। সে এইভাবে কোথায় যাচ্ছিল এই ব্যাপারে আম্বারেরও কোনো ধারণা ছিল না। এখন পুত্রী তাকে ধরে তার রুমে দিয়ে আসে।
এরপর যখন সে নিজের রুমের দিকে যাচ্ছিল তখন সে ওই গুমরানির আওয়াজ শুনতে পায়। সে জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করে, তবে বাইরে তো কিছুই ছিল না। ফিরে আসার সময় আমরা দেখতে পাই ওই পাত্রটি আবারও নিচে চলে গিয়েছে আপনা আপনি। শুধুমাত্র তাই নয়, তার ভেতরে থাকা পানিগুলো ঘূর্ণিঝড়ের মতো ঘুরছিল, যা দেখে পুত্রী অবাক হয়ে যায়। সে হাত দিতেই পানিটি থেমে যায়। তখনই আচমকা একটা তুল তার পেছনে চলে আসে। পানিতে এই প্রতিচ্ছবি দেখে ভীষণভাবে ঘাবড়ে যায় পুত্রী, তবে পরক্ষণেই সেখানে কিছুই ছিল না। পরদিন রাতে পুত্রী এই ব্যাপারে তার বান্ধবী কিকির সাথে শেয়ার করে, যেখানে কিকির মতে হতে পারে সেখানে কোনো বিড়াল এসেছিল, সে ভুল দেখেছে। তবে পুত্রীর কোনো না কোনো সমস্যা মনে হচ্ছিল, কেননা তার মা এর আগে কখনো এইভাবে স্লিপ ওয়াকিং করেনি। এর উপর আবার তার অনেক জ্বরও ছিল। কিকি বলে যে সে কি বলতে চাইছে, সেও কি অন্যদের মতো এই সব কিছুর পেছনে জিন, শয়তান অথবা কালো জাদুকে ইনক্লুড করতে চাইছে। তার মা যদি অসুস্থ হয়ে থাকে তাহলে তার দ্রুত তাকে ক্লিনিকে নিয়ে যাওয়া উচিত, এইসব কিছু নিয়ে ভাবা উচিত না। এরই মাঝে কিকির বড় ভাই রুম থেকে বেরিয়ে আসে। তার সাথে কিকির কাজিনও উপস্থিত ছিল। ছেলেটির নাম ছিল রনি। রনি ক্রুজ শিপে কাজ করত, যেখানে কাজ করতে চাইছিল পুত্রী। পুত্রীর সৌন্দর্য দেখে রনি এখানে মুগ্ধ হয়ে যায়, তবে কিকি পুত্রীকে তাকে একদমই গুরুত্ব দিতে মানা করে। ওই সময় কিকির ভাই নুরুদ্দিন তার নতুন ক্যামেরাটা চেক করতে চাইছিল ছবি তুলে, যেটা শোনা মাত্রই রনি পুত্রীর কাছে গিয়ে দাঁড়ায় এবং তাদের ছবি তুলতে বলে। তখন কিকির ভাই কিকিকেও সেখানে যেতে বললে রনি তাকে আসতে মানা করতে থাকে, কেননা তিনজনের ছবি তোলা নাকি অশুভ। ফলে কিকি এবার জেদ দেখিয়ে চলে যায় এবং রনির সাথে মারামারি করতে থাকে। এরই ছবি তুলে নেয় তার ভাই। এখন ওই দিন রাতে বাড়িতে ফিরে পড়ার টেবিলেই ঘুম পড়ে গিয়েছিল পুত্রী। হঠাৎ করেই মেন দরজার আওয়াজে তার ঘুম ভাঙে। সে বাইরে এসে দেখতে পায় তাদের মেন দরজা খোলা। সে তার মাকে ডাকতে গিয়ে দেখতে পায় ঘরে তো তার মা নেই। ওই সময় সে আম্বারের ব্যাগে ওই টাকাগুলো দেখতে পায়। সে এতে বেশ অবাক হয়, আর এরপর সে তার মাকে খুঁজতে আরম্ভ করে। আশেপাশে কোথাও আম্বারকে খুঁজে না পেয়ে সে তখনই আজিকে নিয়ে চলে যায় কিকির বাড়িতে। সে তাদেরকে আম্বারের নিখোঁজের ব্যাপারে বলে, সেই সাথে তাদের কাছে সাহায্য চায়। নুরুদ্দিন তখনই বের হতে চাইছিল আম্বারকে খোঁজার জন্য, তবে সে অনেকটা অসুস্থ থাকায় রনি তাকে মানা করে। সেই পুত্রীর সাথে যাবে বলে ঠিক করে। তখন পুত্রী কিকিকেও তার সাথে যেতে বলে। কিকিও বাধ্য হয়ে তার সাথে যেতে রাজি হয়। আর এই খোঁজার টাইমটুকু আজির দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় নুরুদ্দিনের উপর। এখন তারা গ্রাম প্রধানের খোঁজে এক স্থানে এসে দেখতে পায় গ্রাম প্রধান কয়েকজন লোক নিয়ে বসে কথা বলছে। সেখানে এসে সুখিমানকে পুত্রী যখন জানায় যে তার মা আম্বারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন সুখিমান উত্তরে হেসে দিয়ে বলে আম্বার গায়েব হয়নি, বরং সে চাকরি করতে শহরে গিয়েছে। আম্বার কি তাকে বলেনি যে খাবারের হোটেল থেকে তার চাকরি চলে গিয়েছে? চাকরি যাওয়ার পর সে সুখিমানের কাছে এসেছিল, আর সুখিমানই তাকে এই নতুন শহরের চাকরিটি জোগাড় করে দিয়েছে। আজ রাতের বাস ছিল, যে বাসে করে আম্বার চলে গিয়েছে, যাতে করে সে সকালে গিয়ে চাকরিতে জয়েন হতে পারে। এই সকল কথা শুনে পুত্রী অবাক হয়ে যায়। তার মা তাকে না জানিয়ে এইভাবে কেন চলে যাবে, তার এইসব কিছু বিশ্বাস হচ্ছিল না, যে কারণে পরদিন সে কিকি এবং রনিকে তার বাড়িতে ডাকে, যেখানে সে ওই টাকার ব্যাগটি তাদেরকে দেখায়। পুত্রী খোঁজ নিয়েছে যে হোটেলের মালিকিন তাকে তার টাকা পরিশোধ করেনি, তাহলে এতগুলো টাকা কোথা থেকে আসলো তার কাছে। আর সবচেয়ে বড় কথা, সে যদি শহরে চাকরি করতেই যাবে তাহলে নিশ্চয়ই সে নিজের জামা কাপড় নিয়ে যাবে। সে তো কোনো জামা কাপড়ও নেয়নি, এমনকি তার জুতাও এখানে। ওই সময় আজি দেওয়ালে আবারও আঁকাঝোঁকা করছিল। পুত্রী তাকে নিষেধ করলে সে বলে ঘুমের মাঝে সে তার মাকে ব্ল্যাক চিমনি বলতে শুনেছিল, সে সেটাই আঁকছে। যা শুনে পুত্রীরা এগিয়ে যায়। ব্ল্যাক চিমনি বলতে ফ্যাক্টরির কালো ধোঁয়া বের হয় এরকম লম্বা টাওয়ারকে বোঝায়, যা এই গ্রামে শুধুমাত্র একটাই আছে, আর সেটি হলো কার্সুনো নামক একজন লোকের ফ্যাক্টরিতে। রনি কার্সুনোর ব্যাপারে জিজ্ঞাসা করলে পুত্রী উত্তরে বলে যে কার্সুনো এই গ্রামের অনেক ধনী একজন ব্যক্তি ছিল, যার জঙ্গলের মাঝে একটা ফ্যাক্টরি আছে। তবে এখন ওই ফ্যাক্টরিটি বন্ধ, লোকজন সেখানে যেতে ভয় পায়, কেননা সেখানে নাকি কালো কাপড় পরা কুন্তিলানাক ঘুরে বেড়ায়। রনির মতে এই ধরনের কুন্তিলানাক সব থেকে বেশি ভয়ানক হয়ে থাকে। এটা জানার পরও পুত্রী তার মাকে খুঁজতে সেখানে যেতে চাইছিল, যা শুনে বাকি দুজন তো ঘাবড়ে যায়। তবে পুত্রী এইভাবে হাতে হাত রেখে বসে থাকতে পারবে না, আর তাকে এইভাবে একা ছাড়তে পারবে না তার বান্ধবী কিকি, যে কারণে সে রনিকেও জোর করে রাজি করিয়ে ফেলে।
আজি তাদের সাথে যেতে চাইলে পুত্রী তাকে বোঝায় যে যদি মা ফিরে আসে তাহলে বাড়িতে কারোর থাকা প্রয়োজন। সে যেন মা বাদে আর কারোর জন্য দরজা না খোলে, দরজা বন্ধ করে চুপচাপ বাড়িতেই তাদের জন্য অপেক্ষা করতে থাকে। সেই সাথে সে এটাও বলে যায় যদি পুত্রীদের ফিরতে অনেক রাত হয়ে যায় তাহলে সে যেন কিকির বাড়িতে চলে যায় নুরুদ্দিনের কাছে। এখন পুত্রী, কিকি এবং রনি সাইকেলে করে রওনা দেয় ওই ফ্যাক্টরির উদ্দেশ্যে। তাদেরকে এইভাবে জঙ্গলের দিকে যেতে দেখে বানিওর সন্দেহ হয়। এদিকে ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছাতেই তাদের সন্ধ্যা হয়ে যায়। রনির তখনও ভয় লাগছিল, তাই সে চাইছিল গ্রামবাসীর সাহায্য নিতে। তখন পুত্রী তার কাঁধে হাত রেখে বলে তার যদি ভয় লাগে তাহলে সে গ্রামে ফিরে যেতে পারে। তার এই ব্যবহারে রনি এবার গলে যায় এবং তাদের সাথে মিলে ফ্যাক্টরির দিকে এগিয়ে যায়। এখন জঙ্গলের মাঝ দিয়ে এগোনোর সময় হঠাৎ করেই রনির স্যান্ডেল ছিঁড়ে যায়। সে সেটা ঠিক করছিল এমন সময় পিছে এক ভয়ানক ছায়াকে দেখা যায়। সে একটু ঘাবড়ে যায় এবং টর্চের আলো জ্বেলে ওই ছায়াটিকে দেখতে থাকে। তখনই হঠাৎ কিকি সেখানে চলে আসলে সে অনেকটা ঘাবড়ে যায়। এখন তারা তিনজন ফ্যাক্টরির দিকে এগিয়ে চলেছিল। অন্যদিকে এই ব্যাপারে খবর এনে দিয়েছিল বানিও সুকিমানকে, যা শুনে সুকিমান অনেক বেশি রেগে গিয়েছিল বানিওর উপর। সে কেন তাদেরকে আটকায়নি। এখন যদি তারা ওই ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছে সব সত্যিটা জেনে যায় তখন বানিও তাকে আজির কথা মনে করিয়ে দেয়। ওই সময় ছোট্ট আজিকে দেখা যায় যে কিনা বাড়িতে একা একা দেওয়ালে ছবি আঁকছিল। হঠাৎই সেখানে থাকা বাতিটি নিভে যায়। তখন আজি উঠে গিয়ে মোমবাতি জ্বালিয়ে দেয়। এমন সময় ওই গুংরানির আওয়াজ শোনা যায়, অর্থাৎ তুল সেখানে পৌঁছে গিয়েছিল। এই আওয়াজ শুনে আজি সেদিকে এগিয়ে গিয়ে দেখতে পায় বিছানার নিচে থেকে কেউ যেন তার খেলনা দিয়ে খেলছে। তুলকে দেখে সে মনে করে ছোট কেউ হয়তো বা বিছানার নিচে থেকে খেলা করছে। সে তাকে বাইরে আসতে বললে আচমকাই তুল তার হাত ধরে বসে। আজি কোনো মতে নিজেকে ভেতরে যাওয়া থেকে আটকায়। তার চশমাটি নিচে পড়ে যায়। সে এইসবের তোয়াক্কা না করে দ্রুত বাড়ির বাইরে বের হতে চায় পালানোর জন্য। তবে বাইরে যাওয়ার দরজা কিছুতেই খুলছিল না। সে চিৎকার করতে থাকে। এদিকে ওই তুল তার দিকে ভয়ানকভাবে এগোতে থাকে। আচমকা দরজা খুলতেই সে নিজের সামনে সুকিমানকে দেখতে পায়। সুকিমান এবার তাকে তার সাথে করে নিয়ে যায়। অন্যদিকে ফ্যাক্টরি পর্যন্ত চলে এসেছিল পুত্রীরা। তবে তারা ভেতরে ঢোকার দরজাটি বন্ধ অবস্থায় দেখতে পায়, যেটা খোলার জন্য পুত্রী এবং রনি চেষ্টা করছিল। এরই মাঝে কিকির কাছে কল করে নুরুদ্দিন। নুরুদ্দিন এখানে কিকি কোথায় আছে এটা জিজ্ঞাসা করলে পেছন থেকে রনির কথা থেকে সে বুঝতে পারে যে তারা কার্সোনোর ফ্যাক্টরিতে গিয়েছে। কিকি তাকে মিথ্যা বলার চেষ্টা করে, তবে পেছনে থাকা পুত্রী এবং রনির কথাতে নুরুদ্দিন সবকিছু বুঝে যায় এবং সে তাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে বলে। যদিও কিকি এখানে দ্রুত ফোনটি কেটে দেয়। এরই মাঝে পুত্রীও দরজাটি খুলে ফেলে, আর এরপর ভেতরে প্রবেশ করতেই এক ঝাঁক বাদুর তাদের মাথার উপর দিয়ে উড়ে যায়, যা দেখে রনি আরো বেশি ঘাবড়ে গিয়েছিল। কেননা তার মতে এই স্থানে কোনো জীবিত মানুষ নয়, বরং মৃত মানুষের পাশাপাশি আরো ভয়ানক কোনো জীব থাকতে পারে। কিকির মতে সে শুনেছে এখানে নাকি তুল আছে, অর্থাৎ টাকার শয়তান। যারা টাকার শয়তান পালে তাদের নিজেদের সন্তান বড় হয় না, তারা নাকি আগে আগে মারা যায়, ঠিক কার্সোনোর মতো করে। এখন তারা তিনজন মিলে পুরো ফ্যাক্টরি জুড়ে আম্বারকে খুঁজতে থাকে। সেখানে থাকা একটা ছবি থেকে তারা জানতে পারে যে ফ্যাক্টরি চালু থাকাকালীন সুকিমান মিস্টার কার্সোনোর ফ্যাক্টরিতে কাজ করত। তারা এখানে কার্সোনোর ছবিও দেখতে পায়। তার একটা ছবি তুলে নেয় কিকি। রনি তাকে নিষেধ করছিল, এমন সময় পিছে থাকা একটা বক্স নড়ে ওঠে। তারা সাহস করে এগিয়ে যায়। রনি কোনো মতে সাহস করে বক্সের মুখটা খুলতেই আচমকা একটা বাদুর বেরিয়ে আসে। এরই মাঝে কারোর একটা গুংরানির আওয়াজ শোনা যায়। ঘাবড়ে গিয়ে কিকি বলে এখানে তো কেউই আসে না। তখন পুত্রী বলে ওঠে হতে পারে এটা তার মা আম্বার। সে বেরিয়ে পড়ে আম্বারকে খুঁজতে। এদিকে কিকি রনিকে বকা দিতে থাকে ওই কুড়ালটাই সাথে করে না আনার জন্য। তবে রনির মতে ভূত সামনে আসলে কুড়ালে এমনিও কাজ হবে না। কিকি তাকে বকা দিয়ে বলে এখনই গিয়ে কুড়ালটি নিয়ে আসতে। সে কুড়ালটি আনতে যায় এবং কিকি যায় পুত্রীর পিছু পিছু। রনি কুড়ালটি নিচ্ছিল, এমন সময় সেখানে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ হয়ে ওঠে। সেদিকে এগিয়ে যেতেই সে নিচে যাওয়ার জন্য একটা লম্বা সিঁড়ি দেখতে পায়, যেখানে অফারিং রাখা ছিল, অর্থাৎ আত্মা অথবা শয়তানদের জন্য রাখা খাবার। এদিকে আম্বারকে খুঁজতে খুঁজতে পুত্রী এবং কিকি একটা অফিস রুমে চলে আসে, যেখানে একটা টেবিলের উপর অনেকগুলো পোস্টার খুঁজে পায় পুত্রী। এটি ওই নিখোঁজ মেয়েদের পোস্টার ছিল। সেই পোস্টারগুলো হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে। ওই সময় তার পিছে আমরা এক কুন্তিলানাকের উপস্থিতি দেখতে পাই।
যে জিনিসটা পুত্রীও অনুভব করতে পারে। তবে সেদিকে তাকাতেই সেখানে কাউকেই দেখা যায় না। ওই সময় একটা ছবি দেখায় কিকি, যে ছবিতে ওই ব্ল্যাক চিমনি দেখা যাচ্ছিল আর তার সামনে ছিল একটা বাড়ি। এটা হতে পারে কার্সোনোর বাড়ি, যেটা ফ্যাক্টরি থেকে বেশি দূরে ছিল না। তাদের মনে হচ্ছিল এই বাড়িতে কিছু থাকতে পারে। এরই মাঝে সেখানে চলে আসে রনি এবং তাদেরকে ওই নিচে যাওয়ার সিঁড়িটির কথা বলে। তারা তিনজন তখনই সেখানে চলে যায়। সিঁড়ি পেয়ে সাহস করে তারা নিচে নামতে থাকে। ভেতরে সব পানির লাইন ছিল, সেগুলোকে উপেক্ষা করে তারা ভেতরে চলে যায়, যেখানে একটা ঘরে তারা চলে আসে। এই ঘরের ভেতরে তখনও মোমবাতি জ্বালানো। এত মোমবাতি, এত সব জিনিসপত্র দেখে বোঝাই যাচ্ছিল যে এখানে প্রতিনিয়ত কেউ আসে। শুধুমাত্র তাই নয়, সেখানে ওই রকম ব্যাগে করে অনেক টাকা ছিল, যে ব্যাগ পেয়েছিল আম্বার। সেখানে অনেকগুলো মেয়ের ছবিও ছিল। রনির এখানে তাদের এলাকায় চলা তুলকে নিয়ে একটা প্রচলিত কথা মনে পড়ে যায়। তুল এরকমই ব্যাগে করে টাকা পয়সা রেখে দেয়, আর যে মেয়ে ভুলবশত এই টাকার ব্যাগটি নিয়ে নেয় সেই হয়ে যায় তার পরবর্তী শিকার, অর্থাৎ হিউম্যান স্যাক্রিফাইস। সেখানে অনেকগুলো মেয়ের ছবি ছিল যারা কিনা অলরেডি নিখোঁজ হয়েছিল, যাদের মধ্যে আম্বারেরও ছবি ছিল। এটা দেখে পুত্রী ঘাবড়ে যায়। এরই মাঝে সেখানে জ্বলতে থাকা সব বাতিগুলো নিভে যায়। হঠাৎ করে উপর থেকে কেউ একটা তাদের সামনে এসে পড়ে। তারা দেখার জন্য এগিয়ে যেতেই আচমকা ভয়ানকভাবে মুখ তোলে ওই মহিলা। তাকে এইভাবে দেখে ঘাবড়ে গিয়ে পালাতে শুরু করে পুত্রীরা। তবে পথে উপর থেকে অনেক মেয়েরাই এইভাবে পড়তে থাকে এবং তাদের উপর হামলা করতে থাকে। একজন তো পুত্রীর পা টেনে ধরে। তারা কোনো মতে পুত্রীকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আমরা বুঝতে পারি এই মেয়েগুলো আসলে স্যাক্রিফাইস হওয়া ওই মেয়েগুলো ছিল, যাদের আত্মা এখনো পর্যন্ত এখানে বন্দী আছে। তারা তিনজন কোনো মতে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। তবে পথেই পুত্রী কান্নায় ভেঙে পড়ে তার মায়ের কথা ভেবে। কিকি এবং রনি তাকে বলতে থাকে দ্রুত এখান থেকে পালানোর জন্য, কেননা জায়গাটা খুবই ভয়ানক। তবে পুত্রী এই কারণেই এখান থেকে যেতে চাইছিল না। তার মা এখানে এই বিপদে থাকতে পারে এটা জানার পর সে কিভাবে নিশ্চিন্তে বাসায় ফিরবে। সে চায় না বেশি দেরি হয়ে যাক। সে তার মাকে সুস্থ সবলভাবে আজ রাতেই বাড়িতে নিয়ে যেতে চায়। রনি তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে এরকম সিচুয়েশনে তাদের বেশিক্ষণ অপেক্ষা করা একদমই উচিত না। সে এর আগেও এরকম সিচুয়েশনে পড়েছে। সে তার ফ্রেন্ডদের সাথে একটা ভয়ানক গ্রামে আটকে গিয়েছিল, যেখানকার লাশগুলো সব জীবিত হয়ে উঠত এবং রাতের বেলা সকলের উপর হামলা করত। ইন্দোনেশিয়ার পচংয়ের ওই গ্রামের গল্প আমি এর আগেই এক্সপ্লেন করেছি, যেখানে রনি ওরফে সেসেপের গল্প ছিল। তাই আপনারা যদি জানতে চান যে রনির বন্ধুরা কিভাবে মারা গিয়েছিল, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। রনির মতে আপাতত তাদের এখান থেকে যাওয়া উচিত এবং সাহায্য নিয়ে তারপরই এখানে আসা উচিত। তা না হলে কিকি অথবা রনির যদি কোনো কিছু হয় তাহলে পুত্রীও ঠিক রনির মতো করেই সারা জীবন নিজেকেই দায়ী করবে। তবে পুত্রী তো কোনো কিছু শুনতেই রাজি ছিল না। তার মাকে সাহায্য করার মতো সে বাদে আর কেউ নেই। সে চায় না নিখোঁজ হওয়া ওই মেয়েগুলোর মতো তার মায়ের অবস্থা হোক, তাই সে কিছুতেই যেতে চায় না। সে কিকি এবং রনিকে চলে যেতে বলে, তবে কিকিও যেতে রাজি হয় না। সে পুত্রীকে সাহায্য করতে চাইছিল, তবে রনি চাইছিল বাইরে থেকে সাহায্য আনতে, এতে করে তাদের কিছুটা উপকার হবে। একথা ভেবেই রনি সেখান থেকে রওনা দেয়। এখন দুই বান্ধবী মিলে ঠিক করে যে তারা আম্বারকে খুঁজে বের করবে, আর এর জন্য তারা কার্সোনোর বাড়িতে যেতে চাইছিল। তারা ওই জঙ্গলের মাঝে আশেপাশে কার্সোনোর বাড়ি খুঁজতে থাকে। কিছুটা এগোনোর পর তারা ফাইনালি কার্সোনোর বাড়ি খুঁজে পায়। এদিকে রনি যখন বাইরের দিকে যাচ্ছিল তখন তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে বানিও। সেখানে আজিকেও ধরে নিয়ে এসেছিল সুকিমান, যে কিনা সুকিমানের হাতে কামড় দিয়ে চিৎকার করে ওঠে। তার এই চিৎকারের আওয়াজ শুনতে পায় পুত্রী। তবে কিকি কিছু না শোনায় তার মনে হয় সে হয়তোবা ভুল শুনেছে। তাই সে এবার কিকির সাথে ওই বাড়ির ভেতরে চলে যায়। বাড়ির ভেতরে গিয়েই তারা অবাক হয়ে যায়। ভেতরে ঢুকতেই একটা বড় পুল ছিল, যেটা কোনো বাড়িতেই এইভাবে থাকা স্বাভাবিক না। তাই কিকি এই জিনিসের ছবি তুলতে লাগলে পুত্রী তাকে নিষেধ করে। এখন তারা আলাদা আলাদা হয়ে দুদিকে গিয়ে আম্বারকে খুঁজতে থাকে। কিকি তখনও অদ্ভুত কিছু দেখলে তার ছবি তুলে রাখছিল। সে সেখানে ওই ছোট্ট মিউজিকের খেলনাটি দেখতে পায়, যেটা গল্পের শুরুতে আমরা সারির কাছে দেখেছিলাম। সে খেলনাটি চালু করে তার ছবি তুলে নেয়। এমন সময় সে তার সামনে ভয়ানক কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। ক্যামেরার ফ্ল্যাশেই শুধুমাত্র তাকে দেখা যাচ্ছিল।
তার এই ভয়ানক চেহারা দেখে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল কিকি। সে এবার কিকির দিকে ফিরে তাকায়, তবে পরবর্তী ফ্ল্যাশে তাকে আর দেখা যায় না। এমন সময় সেখানে পুত্রী চলে আসলে কিকি আরো বেশি ঘাবড়ে যায়। পুত্রী মূলত একটা ঘর খুঁজে পেয়েছিল, সেখানে সে কিকিকে ডেকে নিয়ে যায়। ভেতরে ঢুকতেই তারা দেখতে পায় বস্তা ভর্তি টাকা। তারা বুঝতে পারে কার্সনও হয়তো বা কোনো তুল পুষত। তখনই তাদের চোখ পড়ে সেখানে থাকা একটা বিরাট বড় ছবির উপর। আর এই ছবিতে সুখিমান এবং তার স্ত্রী সারি ছিল। হ্যাঁ, গল্পের শুরুতে দেখানো ওই লোকটিই ছিল সুখিমান, যার মুখ তখন আমাদেরকে দেখানো হয়েছিল না। সেখানে সুখিমান এবং সারির অনেকগুলো ছবি ছিল। কিকির থেকে আমরা জানতে পারি যে সারি তো অনেক বছর আগেই নিখোঁজ হয়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিল না কার্সনোর এই বাড়িতে সুখিমান এবং সারির ছবি কি করছে, তাই তো তারা সেখানে থাকা জিনিসগুলো চেক করতে থাকে। অন্যদিকে সুখিমান এবং বানিও মিলে রনি এবং আজিকে ধরে নিয়ে গিয়েছিল ফ্যাক্টরির ভেতরে। সেখানে তাদের দুজনকে বন্দি করে রাখা হয়। বানিওকে তাদের উপর নজর রাখতে বলে সুখিমান বেরিয়ে পড়ে। অন্যদিকে পুত্রীরা সেখানে একটা কালো জাদুর বই খুঁজে পায়, যেখানে এই তুলের রিচুয়ালের ব্যাপারে সবকিছু লেখা ছিল। তারা জানতে পারে তুল ততদিন পর্যন্ত বেঁচে থাকে যতদিন পর্যন্ত তার মাস্টার বেঁচে থাকবে। এছাড়া তুলের বেঁচে থাকার জন্য মেয়েদের প্রয়োজন হয়। একটা বাচ্চা যেমন মায়ের দুধ পান করে বেঁচে থাকে, ঠিক তেমনই তুল ওই মেয়ের রক্ত পান করে বেঁচে থাকে। আর এই তুল আয়নাকে ভীষণ ভয় পায়। এই কারণেই এত বড় বাড়িতে কোনো আয়না ছিল না। এই টাকাগুলো আসলে তুলের চুরি করা টাকা ছিল, যা আশেপাশের গ্রাম সেই সাথে তাদের গ্রাম থেকে চুরি করে এনেছিল তুল। পুত্রী সেখানে ওই হোটেলের মালিকিনের চুরি হওয়া টাকাও খুঁজে পায়, যে টাকার উপর সে মার্ক করে রেখেছিল। তারা জানতো কার্সনও অনেক আগেই মারা গিয়েছে। এখন এই তুল হয়তোবা অন্য কারোর জন্য কাজ করছে। ফলে তাদের আর বুঝতে বাকি থাকে না যে সুকিমানি রয়েছে এই সব কিছুর পেছনে। এই কারণেই এত লম্বা সময় ধরে সেই গ্রামে নিখোঁজ হওয়া মেয়েদের ব্যাপারে এই সকল মিথ্যা কথা বলতো। তারা এইসব নিয়ে কথা বলতে বলতেই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। ওই সময় উপর থেকে আওয়াজ ভেসে আসে, মনে হচ্ছিল কেউ সাহায্য চাইছে। পুত্রী দরজা খুলতেই দেখতে পায় সামনে রয়েছে একটা লম্বা সিঁড়ি। হতে পারে এটা এটিকে যাওয়ার রাস্তা। কিকির মনে হচ্ছিল উপরে বিপদ থাকতে পারে। তখন পুত্রী তাকে নিচে অপেক্ষা করতে বলে, যাতে করে বিপদ হলে সে তাকে সাহায্য করতে পারে। সে তাকে নিচে দাঁড় করিয়ে রেখে নিজে উপরে চলে যায়। এরই মাঝে কিকি রনির কণ্ঠ শুনতে পায়। সে রনিকে সামনে দিয়ে তাকে খুঁজতে দেখতে পায় এবং মনে করে রনি হয়তোবা তাকে খুঁজতে আবারও ফেরত এসেছে, তাই সে রনির পিছু পিছু চলে যায়। অন্যদিকে পুত্রী উপরে থাকা ওই ঘরটির সামনে চলে আসে, যে ঘরটিতে গল্পের শুরুতে আমরা সারিকে আটক অবস্থায় দেখেছিলাম। সেখানে দরজা খুলতেই সে আম্বারকে দেখতে পায়। আম্বারের হাত এবং মুখ বেঁধে সেখানে রেখে দেওয়া হয়েছিল। পুত্রী দ্রুত গিয়ে তাকে মুক্ত করে। যখন আম্বার তাকে বলতে থাকে যে ওই শয়তান প্রতিনিয়ত তার কাছে আসে এবং তার রক্ত পান করে, পুত্রীও তাকে জানিয়ে দেয় যে এই সব কিছুর পেছনে রয়েছে সুকিমান। সেই তাকে বেছে নিয়েছে বলি দেওয়ার জন্য। আপাতত তাদের দ্রুত এখান থেকে বের হতে হবে। একথা বলে সে নিজের মাকে তুলে নেয় এবং কোনো মতে ওই সিঁড়ি দিয়ে নেমে আসে। তবে নিচে নেমে কিকিকে না দেখে পুত্রী অনেক চিন্তায় পড়ে যায়। সে তাকে আশেপাশে খুঁজতে থাকে। অন্যদিকে ফ্যাক্টরিতে সুকিমান যখন পুত্রীদেরকে খুঁজছিল, তখনই তার দেখা হয় নুরুদ্দিনের সাথে। নুরুদ্দিন মূলত কিকিকে খোঁজার জন্য এখানে এসেছিল। সেভাবে সুকিমানের সাথে দেখা হয়ে ভালোই হয়েছে। তবে বেচারা তো জানতই না যে সুকিমান কত বড় পাপী। সে তার হাতে থাকা কুড়ালটি লুকিয়ে রেখেছিল, যাতে করে সে সুযোগ পেতেই নুরুদ্দিনের উপর হামলা করতে পারে। আর এমনটিই হয়। সে সুযোগ বুঝে নুরুদ্দিনকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে এই ব্যাপারে না জানা কিকিকে দেখা যায়, যে কিনা রনির পিছু পিছু একটা রুমে চলে এসেছিল। সেখানে ওই ঘরের এক কোণে গিয়ে রনি চুপচাপ দাঁড়িয়েছিল। সে কিকির ডাকের কোনো সাড়া দেয় না। তখন কিকি কাছে যেতেই সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ফলে অনেক বেশি ঘাবড়ে যায় কিকি। সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন সময় সে অনেকগুলো আয়না ওই ঘরে লক্ষ্য করে, অর্থাৎ এই পুরো বাড়ির সব আয়নাগুলো এই ঘরে রাখা ছিল। সে চলে যাবে এমন সময় ওই মিউজিক প্লেয়ারটি বেজে ওঠে। আওয়াজ শুনতেই সেদিকে তাকাতেই সে দেখতে পায় আয়নার রিফ্লেকশনে সে বাদেও তার মতো দেখতে আরও কেউ দাঁড়িয়ে আছে। সে দেখার জন্য আয়নার দিকে এগিয়ে যেতেই মেয়েটি ঘুরে তাকায়। এটা তো কিকিই ছিল, যার পুরো মুখ রক্তাক্ত। এটা দেখে কিকি অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল।
এমন সময় আয়নার ভেতর থেকে এক ভয়ানক হাত বেরিয়ে আসে এবং কিকিকে বারবার আঘাত করতে থাকে ওই কাচের সাথে। ফলে তার ঠিক ওইভাবেই মৃত্যু হয় যেভাবে একটু আগেই তাকে দেখা যাচ্ছিল। আর এর পেছনে ছিল ওই কালো কুন্তিলা নাগ। কিকির চিৎকারের শব্দ শুনে পুত্রী কোনো মতে আম্বারকে নিয়ে সেখানে গিয়ে পৌঁছায়। তার সামনে কিকির লাশ পড়েছিল, যা দেখে সে একদমই ভেঙে পড়ে। সে ওই ঘরে যেতে চাইলে আম্বার তাকে আটকে নেয় এবং বোঝানোর চেষ্টা করে যে এই জায়গাটি খুবই ডেঞ্জারাস, তাদের দ্রুত এখান থেকে বেঁচে বের হতে হবে। কিকি অলরেডি তাকে ছেড়ে চলে গিয়েছে, তাই তাদের এখানে সময় নষ্ট করা একদমই উচিত হবে না। অন্যদিকে রনির হুঁশ ফিরে এসেছিল। সে কোনো মতে নিজের হাতের বাঁধনও খুলে ফেলেছিল। সে আজিকে মুক্ত করছিল। এমন সময় সে দেখতে পায় বানিও তাদের ঘরের দিকে আসছে। সে দ্রুত আজিকে মুক্ত করে ওই ঘর থেকে বেরিয়ে যায়। বানিও তাদেরকে লক্ষ্য করে না ঠিকই, তবে তার মনে হয় পিছে থেকে কেউ চলে গিয়েছে। তাই সে ঘরে গিয়ে চেক করে দেখতে পায় সেখানে আজি এবং রনি নেই। রনি এখানে সুযোগ বুঝে আগে আজিকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। তখন বানিও তাদেরকে খুঁজছিল। তার চোখে কোনো মতে ফাঁকি দিতে সক্ষম হয় রনি। সে একদিকে পালিয়ে যায় এবং বানিও চলে যায় অন্যদিকে তাকে খুঁজতে। এদিকে আম্বারকে নিয়ে যখন পালিয়ে যাচ্ছিল পুত্রী, তখনই তাদেরকে দূর থেকে দেখে ফেলে সুকিমান। তার হাতে তখনও কোরাল ছিল। তাকে দেখে পুত্রী এবং আম্বার পালানোর চেষ্টা করে, তবে আম্বার পড়ে যাওয়ায় পুত্রী একাই লুকিয়ে পড়ে। তখন আম্বারকে এসে ধরে ফেলে সুকিমান। সুকিমান তাকে বলতে থাকে সে যদি সুকিমানের হাত থেকে বেঁচেও যায় তবুও সে বাঁচতে পারবে না কালো কুন্তিলানাকের হাত থেকে, অর্থাৎ সারির হাত থেকে, যে কিনা অন্ধকার হওয়ার পর যে কাউকে এখানে পেলেই মেরে ফেলে। তাই তার জন্য সবথেকে নিরাপদ জায়গাই হলো ওই বাড়ির অ্যাটিক। কথা বলে সে আম্বারকে ধরে নিয়ে যাচ্ছিল। এমন সময় পিছ থেকে পুত্রী তার উপর হামলা করে, তবে কুড়াল দিয়ে পুত্রীকে আঘাত করলে সে একটু আহত হয়ে পড়ে। এই সুযোগে আম্বার তার হাত থেকে মুক্ত হয়ে যায়। আমরা দেখতে পাই সুকিমানের গলায় থাকা একটা বিশেষ লকেট পড়ে গিয়েছে, যে ব্যাপারে সে খেয়াল করে না। সে তো পুত্রীর গলায় ওই কুড়াল ধরে তার শ্বাসরুদ্ধ করতে থাকে। এমন সময় ওই মিউজিক প্লেয়ারের আওয়াজ শোনা যায়, বাতাস বইতে থাকে। বোঝা যায় সারির আত্মা সেখানে চলে এসেছে, অর্থাৎ কালো কুন্তিলা নাগ। সুকিমান তখন পুত্রীকে ছেড়ে দিয়ে পাগলের মতো তার ওই লকেটটি খুঁজতে থাকে। এই সুযোগে পুত্রী এবং আম্বার সেখানে লুকিয়ে পড়ে। সারির আত্মা সুকিমানের সামনে আসে, তবে সে তার উপর হামলা করার আগেই সুকিমান ওই লকেটটি পেয়ে যায়। লকেটটি তার দিকে ধরে সে কিছু একটা পড়তে থাকে, যার ফলে সারির আত্মা চিৎকার করতে করতে সেখান থেকে গায়েব হয়ে যায়। আর এরপর সুকিমান পুত্রী এবং আম্বারকে বেরিয়ে আসতে বলে, তা না হলে সে আজিকে শেষ করে দিবে। আজি তার কাছে আটক রয়েছে এটা শোনার পর পুত্রী এবং আম্বার দুজনই চিন্তিত হয়ে পড়ে। আম্বার তখন পুত্রীকে বোঝায় যে তার উপর শেষ একটা বার ভরসা করার জন্য, সে ঠিকই সবকিছু ঠিক করে দিবে। কথা বলে সে পুত্রীকে লুকিয়ে রেখে সুকিমানের সামনে চলে আসে। সুকিমান পুত্রীকেও ধরতে চাইছিল, তবে ঠিক তখনই সে উপর থেকে তুলে চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং বুঝতে পারে ওই ছোট্ট শয়তানের খাওয়ার সময় হয়ে গিয়েছে। তাই সে আর সময় নষ্ট না করে আম্বারকে নিয়ে সেদিকে রওনা হয়। অন্যদিকে বানিওর হাত থেকে লুকাতে গিয়ে একটা ঘরে গিয়ে পৌঁছায় রনি, যেখানে তার পাশেই দেখে মনে হচ্ছিল চাদরে ঢেকে কেউ দাঁড়িয়ে আছে। এই চাদরগুলোর দিকে নজর পড়তেই রনি ঘাবড়ে যায়। তার অগোচরে এগুলো তার দিকে এগোতে থাকে। যে আওয়াজ শুনে সে আরো বেশি ঘাবড়ে যায়। তাই তো সাহস করে এবার সে একটা চাদর সরায়। একটা চাদর সরাতেই বাকিগুলো পড়ে যায়, শুধুমাত্র একটা চাদর বাদে। এবার সে সাহস করে ওই চাদরটিও সরাতে যায়। চাদরটি সরাতেই সে দেখতে পায় এটা একটা পুতুল ছিল, যার পেছনে দাঁড়িয়ে ছিল এক ভয়ানক প্রেতাত্মা। ফলে সে ঘাবড়ে গিয়েছিল। এমন সময় সেখানে থাকা একটা মেশিন চালু হয়ে যায়, যে মেশিনটির মাথা ছুটে আসতে চলেছিল। সে পালাবে, তবে তার আগে তার ধাক্কা লাগে বানিওর সাথে, যার ফলে সে নিচে পড়ে যায় এবং ওই কাটারটি ভেঙে এসে সরাসরি গিয়ে লাগে বানিওর কপালে। ফলে বানিও সেখানেই মারা যায়। বেঁচে যায় রনি। অন্যদিকে একটা কন্টেনারের মধ্যে লুকিয়ে ছিল আজি, যেখান থেকে সে বেরিয়ে আসে। তবে তার চোখে চশমা ছিল না, যে কারণে সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এরই মাঝে সে দূরে ঝাপসা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যে কিনা তার মায়ের কণ্ঠে তাকে ডাকতে থাকে। সে মনে করে এটা হয়তোবা আম্বার এবং সেদিকেই এগিয়ে যায়। আমরা দেখতে পাই উপরে থাকা কন্টেনারের দড়িটা ছিঁড়ে যাচ্ছে, অর্থাৎ সেগুলো এসে পড়তে চলেছিল আজির উপরে। তবে সময় থাকতে সেখানে রনি চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়।
কিন্তু সে নিজে বাঁচতে পারে না। তার মাথার উপর এসে পড়ে ওই কন্টেইনারগুলো। সে সেখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। এরই মাঝে সেখানে ছুটে চলে আসে পুত্রী। পুত্রী আজিকে সুস্থ দেখে প্রথমে তো খুশি হয়ে যায়, তবে যখন সে সেখানে রনিকে পড়ে থাকতে দেখতে পায় তখন সে অনেক বেশি ভেঙে পড়ে। সে তাকে ডাকার চেষ্টা করে, তবে কোনো লাভ হয় না। আজিরও এতে করে ভীষণ খারাপ লাগে, তবে আপাতত এসব ব্যাপারে ভাবলে চলবে না, বরং ভাবতে হবে আম্বারকে কিভাবে ওই তুলের হাত থেকে বাঁচানো যাবে। ওই বই থেকে সে জেনেছিল তুলকে মারতে হলে তাকে আগে সুকিমানকে মারতে হবে, তবে এটা সে কিভাবে করবে তাই বুঝে উঠতে পারছিল না। সে প্রথমে আজিকে তার চশমাটি দিয়ে দেয়, আর এরপর একটা পরিকল্পনা আঁটে, যে পরিকল্পনায় আজিরও সাহায্যের প্রয়োজন। তাই সে আজিকে নিয়ে চলে যায় ওই বাড়ির ভেতরে, যেখানে আম্বার এবার নিজেকেই শেষ করে দিতে চাইছিল। এরই মাঝে সুকিমান ওই ঘরে চলে আসে এবং তাকে বোঝাতে থাকে যে তার ছেলে মেয়ের তাকে প্রয়োজন। এমনিতে শুধু শুধু সে নিজের জীবন কেন দিবে, এমন কিছুর জন্য দিক যাতে তার ছেলে মেয়ের লাভ হবে। একথা বলে সে তার হাত থেকে ছুরিটি ফেলে দেয়। সে আম্বারকে আটকে ধরে। তখন আম্বার জিজ্ঞাসা করতে থাকে যে সে কেন তার পিছে পড়ে আছে, যার প্রত্যুত্তরে সুকিমান বলে সে তাকে বেছে নেয়নি, বরং সে নিজেই এইসবের জন্য দায়ী। রাস্তায় পড়ে থাকা টাকা যেটা তার না সেটা সে নিজের করে নিয়েছে, আর এই লোভের জন্যই সে পরিণত হয়েছে তুলের বলিতে। একথা বলা মাত্রই আম্বার তার মুখে থুথু মারে। সুকিমান তখন তাকে একটা থাপ্পড় মেরে বলে এর কারণেই তার ছেলে মেয়ের মৃত্যু হবে। ফলে আম্বার চিৎকার করে তার ছেলে মেয়েকে ছেড়ে দিতে বলতে থাকে। এদিকে সুকিমান বাইরে গিয়ে তুলকে বলে তার খাবার রেডি। তখনই ছোট্ট শয়তান তুল ওই ঘরে প্রবেশ করে, যাকে দেখে ছটফট এবং চিৎকার করতে থাকে আম্বার। এদিকে সিঁড়ি থেকে নিচে নামতেই সুকিমান লক্ষ্য করে সেখানে আজিকে, যে কিনা একটা ঘরের ভেতরে চলে গিয়েছিল। তার পিছু পিছু সুকিমানও ওই ঘরে চলে যায়, তবে সে প্রবেশ করার আগেই আজি একটা আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। সুকিমান কুড়াল হাতে ওই ঘরের ভেতরে তাকে খুঁজতে থাকে। এদিকে আজির কাছে আলমারির ভেতরে কিকির আত্মাকে দেখা যায়, যে কিনা ভয়ানকভাবে আজির কাছে সাহায্য চাইতে থাকে। ছোট্ট আজি ভয়ে কাচুমুচু হয়ে যায়। এই সময় সুকিমান আলমারির দরজা খুলতেই যাবে, ঠিক তখনই পিছ থেকে আওয়াজ হয়ে ওঠে। সে মনে করে আজি হয়তো বা বাইরে, তাই সে বাইরে চলে যায় আজিকে খুঁজতে। এই সুযোগে আজিও ওই আলমারি থেকে বেরিয়ে আসে এবং সেখান থেকে পালাতে থাকে। পুত্রী তাকে আগেই বলে দিয়েছিল যে তাদের মা কোথায় আছে, তাই আজি সেখানেই চলে যায়। সে সিঁড়ি দিয়ে উপরে উঠে ওই ঘরটিতে গিয়ে দেখতে পায় তার মাকে বেঁধে রাখা হয়েছে। সে দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে এবং তার বাঁধন খুলতে আরম্ভ করে। এদিকে নিচের রুম থেকে আওয়াজ শুনে সুকিমান সেদিকে চলে আসে এবং দেখতে পায় তার সব টাকাতে আগুন ধরে গিয়েছে। ফলে সে ব্যস্ত হয়ে পড়ে ওই আগুন নেভানোর কাজে। এই টাকার জন্যই তো সে এত কিছু করেছে, আর এই সব কিছু ছিল পুত্রীরই পরিকল্পনা, যে কিনা ওই ঘরেই লুকিয়েছিল। সুযোগ বুঝেই সে হামলা করে সুকিমানের উপর। সে বারবার সুকিমানের উপর হামলা করতে থাকে, তবে সে সুকিমানের সাথে কিছুতেই পেরে উঠছিল না। সুকিমান তাকে আঘাত করে করে সেখানে ফেলে রাখে এবং আবারও ব্যস্ত হয়ে পড়ে টাকাগুলোর আগুন নেভানোর কাজে। তখনই আম্বার সেখানে চলে আসে এবং সে পেছন থেকে হামলা করতে যায়, তবে সেও পেরে ওঠে না। সুকিমান এখানে কুড়াল নিয়ে তাকে পুরোপুরিভাবে শেষ করে দিতে চলেছিল। এরই মাঝে পুত্রী এসে তাকে আটকে নেয়। আম্বারও একসাথেই তাকে ধরার চেষ্টা করে, তবে এই হাতাহাতির দরুন কুড়ালটি গিয়ে লাগে আম্বারের পেটে। সে সেখানেই আহত হয়ে পড়ে। তখনই পুত্রী সুকিমানের মাথার উপর টেবিল দিয়ে আঘাত করে, যার ফলে সে নিচে পড়ে যায়। আর এই সুযোগে সে আম্বার এবং আজিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আসার সময় আম্বার এখানে তার হাতে থাকা লকেটটি সুকিমানকে দেখায়। মূলত তাদের পরিকল্পনাই ছিল সুকিমানের গলা থেকে কোনোভাবে লকেটটি খুলে নেওয়ার, আর এই কাজে তারা সফল হয়েছিল। সুকিমান যখন বুঝতে পারে যে তার কাছে লকেট নেই, তখন সে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে। তবে আম্বার রাত বাইরে থেকে দরজাটি লক করে দিয়েছিল ওই কুড়ালের সাহায্যে, যে কারণে সে ওই ঘর থেকে বের হতে পারছিল না। সে তাদেরকে দরজা খুলতে বলতে থাকে, তবে তারা সেখান থেকে বেরিয়ে যাবে ঠিক তখনই আজিকে কেউ একজন টেনে নিয়ে যায়। তাই তো আহত আম্বারকে কোনো রকমে বসিয়ে রেখে পুত্রী বেরিয়ে পড়ে আজিকে খুঁজতে। এরই মাঝে আচমকা তার উপর হামলে পড়ে ওই ভয়ানক তুল। সে তাকে নিয়ে পানিতে গিয়ে পড়ে এবং পানির ভেতরেই তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতে চায়। অন্যদিকে সুকিমানের ওই ঘরে সারির আত্মা চলে এসেছিল। ওই মিউজিকটি বাজতে শুরু করেছিল, যার ফলে সুকিমান এবার ঘাবড়ে যায়। সে সারিকে বারবার মনে করিয়ে দিতে চায় যে সে তার স্ত্রী ছিল, সে তাকে মারেনি,
বরং তার উপর তো বজ্রপাত হয়েছিল। তবে সারির আত্মা কিছুই শোনে না। সে আক্রমণ করে সুকিমানের উপর, যার ফলে কিছু সময়ের জন্য দুর্বল হয়ে যায় তুল। ফলে মুক্ত হয়ে যায় পুত্রী। সে পানি থেকে উঠে আসতেই আবারও তুল তার উপর হামলা করে। সে ভয়ানকভাবে পুত্রীর উপর চড়ে বসে এবং তার রক্ত পান করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে সুকিমান আকুতি মিনতি করতে থাকে সারির আত্মার কাছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। তবে সারির আত্মা এখানে নিজের মৃত্যুর প্রতিশোধ নিয়ে নেয়। সে চিৎকার করে ওঠে, যার ফলে পিছে থাকা তার বড় ছবিটি ভেঙে যায়। সব কাচের টুকরোগুলো গিয়ে সরাসরি বিঁধে যায় সুকিমানের ভেতরে, যার ফলে খুবই ভয়ানকভাবে তার মৃত্যু হয়। এদিকে ওই তুলের সাথে কিছুতেই পেরে উঠছিল না পুত্রী। এরই মাঝে সুকিমানের মৃত্যুর সাথে সাথে তুলও শেষ হয়ে যায়। ধোঁয়ায় মিলিয়ে যায় সে, যার ফলে পুত্রীও বেঁচে যায়। সেই সাথে জ্ঞান ফিরে আসে আজিরও। তারা দুজন এক হয়ে ছুটে চলে যায় তাদের মায়ের কাছে, যেখানে আম্বার তার শেষ সময় পার করছিল। সে এখানে পুত্রীকে বলে আজির দিকে খেয়াল রাখতে। এই কথা বলেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যার ফলে কান্নায় ভেঙে পড়ে পুত্রী এবং আজি। এখন এই ঘটনার বেশ কয়েকদিন পরের দৃশ্য দেখা যায়, যেখানে হসপিটালে বসে পুত্রী কিকির ক্যামেরার ফটোগুলো দেখছিল। তার মনে পড়ে যায় ফটো তোলার ওই দিনের কথা, যখন রনি তাদেরকে বলেছিল যে 3 জনের ছবি তুলতে হয় না। যদি 3 জনের ছবি তোলে তাহলে মাঝখানে যে ব্যক্তি থাকে তার ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়। ওই সময় তাদের কাছে ব্যাপারটা মজার মনে হলেও পুত্রীর কাছে এখন আর সেটা লাগছিল না, কারণ সত্যি ওই ছবিতে মাঝখানে ছিল কিকি, আর কিকির মৃত্যু হয়েছিল ওই বাড়িতে। বেঁচে গিয়েছিল পুত্রী এবং রনি। হ্যাঁ, রনি এখনও বেঁচে আছে। সে এই হসপিটালেই ভর্তি ছিল। পুত্রী তার সাথে দেখা করতে যায়, যেখানে রনির 2 বান্ধবী আগে থেকেই তার সাথে দেখা করতে এসেছিল, যাদের নাম ছিল নীলা এবং এনেং। নীলা এবং এনেংকে আমরা এর আগের মুভিতে দেখেছিলাম, পচঙে ভরা ওই গ্রামের গল্পে। এখানে তারা কথা বলছিল, এমন সময় নীলার কাছে ওই পচঙের গ্রামের একটা নিউজ আসে, যা দেখে সে চিন্তায় পড়ে যায়। সেই সাথে চিন্তার ছাপ ভেসে ওঠে রনির মুখেও। আমরা বুঝতে পারি নিশ্চয়ই নতুন কোনো সমস্যার উদয় হয়েছে, যে ব্যাপারে এখানেই আমাদেরকে কিছু বলা হয় না। হয়তোবা পরবর্তী কোনো পার্টে আমরা ওই গল্পও জানতে পারবো। আপাতত এই পার্টের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আগের পার্টের গল্পটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ধরনের হরর গল্প যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এছাড়া আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। Thank you so much for watching this video. Allah Hafiz.